ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স গুরু। আজকে 5 সেপ্টেম্বর, তবুও আমরা আজকে 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বর এই দুটো দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করব আজকে। কারণ 4 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা আলোচনা করতে পারিনি বা আমি দিতে পারিনি, যার জন্য আমি 4 সেপ্টেম্বর এবং 5 সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দুটো একসঙ্গে দেবো, ঠিক আছে, বা একসঙ্গে আলোচনা করব। চলো আমরা তাহলে আরম্ভ করি। কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট কোশ্চেন কী আছে? হু বিকামস ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন 2 প্যারালিম্পিক্স মেডেলস? প্রথম ভারতীয় মহিলা যিনি 2টি প্যারালিম্পিক পদক জিতেছেন, মানে প্রথম ভারতীয় মহিলা যিনি কিনা প্যারালিম্পিক্সে 2টি পদক জিতেছেন, তিনি কে? তিনি হলেন অভনী, তিনি হলেন অভনী লেখারা, ঠিক আছে। এই দেখো, এটা টাইমস অফ ইন্ডিয়া নিউজটা কভার করেছে। লেজেন্ড অ্যাট 19, এর এজ হচ্ছে 19 ইয়ার্স। এ অবনী লেখারা বিকামস ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন 2 প্যারালিম্পিক্স মেডেল। অ্যাকচুয়ালি শুটারে অবনী লেখারা একজন অ্যাকচুয়ালি শুটার ফ্রাইডেতে তার একটা প্যারালিম্পিক্স মেডেল উনি জেতেন ফার্স্ট, এবং জিতে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হয়ে যান যিনি 2টো প্যারালিম্পিক মেডেল জিতে। এমনকি অবনী লেখারা এমনকি গোল্ড জিতেছিলেন 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 ইভেন্টে। গোল্ড জিতে তিনি কী হয়েছেন না, প্রথম ভারতীয় মহিলা যিনি প্যারালিম্পিক্সে গোল্ড জিতেছেন, ঠিক আছে, হয়েছিলেন। এবার হচ্ছে তিনি যে ব্রোঞ্জ, এবং তারপর কি হয়েছে আবার 50 মিটার রাইফেল 3 পজিশন SH1 নিয়ে আবার ব্রোঞ্জ জিতেছে, ঠিক আছে। এবং এই যে লেখারার যে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন হলেন, যেটা কিনা গোল্ড জিতেছেন প্যারালিম্পিক্সে গোল্ড জিতেছেন 10 মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1 ইভেন্টে। এটা হচ্ছে ইন্ডিয়ার শুটিংয়ে ফার্স্ট মেডেল প্যারালিম্পিক্সে শুটিংয়ে ফার্স্ট মেডেল অবনী লেখারার অ্যাকচুয়ালি যে এই পদকটার দ্বারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ারও এটা ফার্স্ট মেডেল শুটিংয়ে। এই যে লেখারা অ্যাকচুয়ালি ডেবিউট করেছিল 2017-এ আল আইনে, যেটা হয়েছিল মানে কি 2017 যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল আল আইনে UAE-তে, ওখানে অ্যাকচুয়ালি লেখারা ফার্স্ট ডেবিউট করেছিল, মানে ফার্স্ট তার ক্যারিয়ার স্টার্ট করেছিল শুটিংয়ে। এবং তিনি 19 ইয়ার্স এজের একজন মেয়ে, এবং তিনি জয়পুর থেকে বিলং করে, জয়পুর বলতে রাজস্থান। এবং এমনকি শুধুমাত্র যে অবনী লেখারা শুধুমাত্র যে উনি একজন যে শুধুমাত্র যে 2টো মেডেল জিতেছে এমন না, এর আগেও আরও দুজন আরও এর আগেও আরও কজন আছেন যারা 2টো মাল্টিপল মেডেল জিতেছে। যেমন হচ্ছে যোগিন্দর সিং সোধি, ইনিও অ্যাকচুয়ালি 1 সিলভার এবং 2 ব্রোঞ্জ মেডেল জিতেছিল কোথায়, 1984 প্যারাঅলিম্পিক্সে। এবার সিলভারটা জিতেছিল শর্ট পাটে, এবং হচ্ছে 2টো যে ব্রোঞ্জ জিতেছিল সেটা হচ্ছে ডিসকাস এবং জ্যাভলিন থ্রোতে। এবং আরেকজন হচ্ছে জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়া, ইনিও জিতেছিলেন মাল্টিপল মেডেলস। এবার আমরা দেখব রাজস্থান সম্বন্ধে জানবো। এটা হচ্ছে রাজস্থানের ম্যাপ, দেখতে পাচ্ছ রাজস্থান। যার দেখো পাঞ্জাব হচ্ছে নর্থে পাঞ্জাব, তারপরে হরিয়ানা, তারপর হচ্ছে হরিয়ানা অ্যান্ড উত্তরপ্রদেশ টু দ্য নর্থ ইস্ট, মধ্যপ্রদেশ টু দ্য সাউথ ইস্ট, অ্যান্ড হচ্ছে কিনা গুজরাট টু দ্য সাউথ ওয়েস্ট। এবং এস্টাবলিশড হয়েছিল কবে, 30 মার্চ 1949-এ। ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি অফ রাজস্থান হচ্ছে জয়পুর। গভর্নর হচ্ছে কলরাজ মিশ্র, চিফ মিনিস্টার হচ্ছে অশোক গেহলট, লেজিসলেচার হচ্ছে ইউনিক্যামেরাল, দ্যাট ইজ লেজিসলেটিভ কাউন্সিল আছে, এবং লেজিসলেটিভ কাউন্সিলে 200খানা সিট আছে। রাজ্যসভাতে 10খানা সিটস এবং লোকসভাতে 25খানা সিটস আছে। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখব। রিসেন্টলি আসাম গভর্নমেন্ট রিমুভস রাজীব গান্ধীস নেম ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং ন্যাশনাল পার্কস? সম্প্রতি আসাম সরকার নিচের কোন জাতীয় উদ্যান থেকে রাজীব গান্ধীর নাম সরিয়ে দিয়েছে? যে অ্যান্সারটা কী হবে, ওরাং ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ওরাং ন্যাশনাল পার্ক, সেখান থেকে রাজীব গান্ধীর নামটা সরিয়ে দিয়েছে। এছাড়া কী হয়েছে, রিসেন্টলি ওয়েডনেসডে বুধবারই আসাম ক্যাবিনেট এটা অ্যানাউন্স করেছে যে তারা রাজীব গান্ধী ন্যাশনাল পার্কের নাম চেঞ্জ করে দিয়ে
যে ওরাং ন্যাশনাল পার্ক করে দেবে, এবং রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক সেটা একটা টাইগার রিজার্ভও, এক টাইগার রিজার্ভ ওটা 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 একটা, ঠিক আছে। এবং এই রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক বা যেটাকে নাম চেঞ্জ করে ওরাং ন্যাশনাল পার্ক করা হয়েছে, তার এরিয়া অ্যাকচুয়ালি কতটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে থাকে, আর হচ্ছে 79.28 স্কোয়ার কিলোমিটার দিয়ে জুড়ে থাকে, এরিয়া জুড়ে থাকে। এবং এটা 1985-এ ওরাং ন্যাশনাল পার্ককে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি হিসাবে ঘোষিত করা হয়েছিল, এবং 1999-এ ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষিত করা হয়েছে। এবং এটা কোথায় লোকেটেড? ব্রহ্মপুত্র নদীর নর্থ ব্যাঙ্কে, ঠিক আছে, ব্রহ্মপুত্র নদীর নর্থ ব্যাঙ্কে এই ওরাং ন্যাশনাল পার্কটা অবস্থিত। এবং এটা হচ্ছে আসাম ডিস্ট্রিক্টের দারাং অ্যান্ড শোনিতপুর ডিস্ট্রিক্টসের মধ্যে পড়ছে। এবং এই ন্যাশনাল পার্কসের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, ইন্ডিয়ান রাইনোস মানে ইন্ডিয়ার গন্ডার, তারপর হচ্ছে পিগমি হক অ্যান্ড ওয়াইল্ড এলিফ্যান্টসরাও আছে। এরা এই ওরাং ন্যাশনাল পার্কের মধ্যে বসবাস করে, মানে দেখা যায় আর কি অ্যাকচুয়ালি। এবার আমরা আসাম সম্বন্ধে জানবো। আসাম দেখতে পাচ্ছ এই ম্যাপে, আসাম এটা হচ্ছে আসাম, এটা হচ্ছে আসাম। এর ম্যাপটা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের পাশেই পুরো। স্টেটহুড হচ্ছে 26 জানুয়ারি 1950, 1950-তে 26 জানুয়ারি 1950-তে একে স্টেট হিসাবে অ্যাকচুয়ালি আখ্যা দেওয়া হয়েছিল। ক্যাপিটাল হচ্ছে দিসপুর, লার্জেস্ট সিটি হচ্ছে গুয়াহাটি, ডিস্ট্রিক্ট হচ্ছে 33, গভর্নর হচ্ছে জগদীশ মুখী, চিফ মিনিস্টার হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা, লেজিসলেচার হচ্ছে ইউনিক্যামেরাল, দ্যাট ইজ লেজিসলেটিভ কাউন্সিল আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। এবং লেজিসলেটিভ কাউন্সিলে 126খানা সিটস আছে, মানে 126খানা সিটস আছে। রাজ্যসভাতে 7খানা সিটস আছে, এবং লোকসভাতে 14খানা সিটস আছে। এবং তার বাউন্ডারি যদি আমরা দেখতে চাই, তার বাউন্ডারি স্টেটস অথবা কোনো যদি কান্ট্রি থাকে সেগুলো আমরা দেখব। এবারে স্টেটটা অ্যাকচুয়ালি উপর দেখো, এদিকে ভুটান থাকে, এই যে এখানে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে ভুটান, এই যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে ভুটান, এটা হচ্ছে ভুটান। এবং অরুণাচল প্রদেশ টু দ্য নর্থ, এখানে হচ্ছে ভুটান, আর এটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে নর্থে অবস্থিত। আর নাগাল্যান্ড এন্ড মণিপুর টু দ্য ইস্ট, এটা হচ্ছে নাগাল্যান্ড, আর এটা হচ্ছে মণিপুর, এটা হচ্ছে ইস্টে অবস্থিত। আর মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, এই যে মিজোরাম, এই তিনটে হচ্ছে অ্যাকচুয়ালি কোথায়? অ্যান্ড বাংলাদেশ, এই বাংলাদেশ এটা তিনটে কোথায়? সাউথে। অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল টু দ্য, এই যে ওয়েস্ট বেঙ্গল টু দ্য ওয়েস্ট ভিয়া শিলিগুড়ি করিডোর দিয়ে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত আছে। এই হচ্ছে আসামের বাউন্ডারি। এবারে হচ্ছে আসামের যেসব পার্ককে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলো দেখবো, আসামের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলো দেখবো। 1 নম্বর হচ্ছে কিনা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটা 1985-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মধ্যে পড়ে যাচ্ছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং মানস ন্যাশনাল পার্ক, যেটা 1985-এ তাকেও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং রিসেন্টলি আসামের মানস, কাজিরাঙ্গা, ওরাং এবং নামেরি টাইগার রিজার্ভসকে সিএটিএস অ্যাক্রিডিটেশন দিয়েছে, দ্যাট ইজ কনজারভেশন অ্যাসিওর টাইগার স্ট্যান্ডার্ডস অ্যাক্রিডিটেশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেওয়া হয়েছে আসামের এই সমস্ত টাইগার রিজার্ভসদের। এরপর আমরা নেক্সট কোয়েশ্চন দেখব, হু উইন্স ইন্ডিয়াস ফার্স্ট আর্চারি মেডেল ইন প্যারাঅলিম্পিকে ভারতের প্রথম তীরন্দাজে পদক কে জিতেছে? মানে এর আগে কখনো প্যারাঅলিম্পিক্সে কোনো দিন কোনো পদক এখনও পর্যন্ত কেউ জেতেনি। এই প্রথমবার যেখানে প্যারাঅলিম্পিক্সে প্রথম ভারতের পদক এসছে। তিনি কে এনেছেন, কে জিতেছেন? এটা হচ্ছে হরবিন্দর সিং, হরিয়ানার হরবিন্দর সিং, যেটা ব্রোঞ্জ জিতেছে আর্চারিতে। এখন দেখব হরবিন্দর সিং অ্যাকচুয়ালি ফ্রাইডেতে প্যারাঅলিম্পিক্সে আর্চারিতে তিনি তার একটা অপোনেন্ট কিম মিন সু, কোরিয়ার একজন বাসিন্দা, তাকে আর্চারিতে তাকে হারিয়ে এবং তিনি ব্রোঞ্জ অধিকার করেন, ব্রোঞ্জ পদকটা জেতেন। এবং এটা হচ্ছে ইন্ডিয়ার ইতিহাসে প্যারাঅলিম্পিকের ইতিহাসে আর্চারিতে প্রথম পদক। এবং ইন্ডিয়া অ্যাকচুয়ালি 1984 থেকে ইন্ডিয়া প্যারাঅলিম্পিক্সে অংশগ্রহণ করছে, কিন্তু রিও 2016 রিও প্যারাঅলিম্পিক্সেই অ্যাকচুয়ালি ফার্স্ট এই আর্চারির কোনো
পার্টিসিপেন্ট বা প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। এবং তারপর এই ওয়ার্ল্ড এই যে হরবিন্দর সিং, যার এখন র্যাঙ্ক হচ্ছে ওয়ার্ল্ড নাম্বার 23, সেই এই প্যারাঅলিম্পিক্সে 2000 টোকিও প্যারাঅলিম্পিক্স 2021 ফার্স্ট পদক আনে। এমন না যে এমনকি ওয়ার্ল্ড নাম্বার 23 যে হরবিন্দর সিং, তিনি অ্যাকচুয়ালি ফার্স্ট তার অ্যাথলিটে সে গোল্ড জিতেছিল কোথা থেকে, 2018 এশিয়ান গেমসেও সে গোল্ড জিতেছিল। এইটা হচ্ছে হরবিন্দর সিং, ইনি হচ্ছেন হরবিন্দর সিং, ব্রোঞ্জ মেডেল জিতেছেন মেন্স ইন্ডিভিজুয়াল রিকিউর। এবার হচ্ছে আমরা আইপিসির সম্বন্ধে জানবো। আইপিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক্স কমিটি। যেরকম আইওসি আছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, সেরকম আইপিসি আছে ইন্টারন্যাশনাল প্যারাঅলিম্পিক কমিটি, যারা প্যারাঅলিম্পিক্স এই যে গেমটাকে অর্গানাইজ করে বা করে অ্যাডমিনিস্ট্রেট করে, মানে দেখাশোনা করে সব কিছু। যার হেডকোয়ার্টার্স হচ্ছে বন, জার্মানিতে। জার্মানির বনে হচ্ছে তার হেডকোয়ার্টার্স, এবং তার প্রেসিডেন্ট হচ্ছে অ্যান্ড্রিউ পার্সন্স। ফার্স্ট স্টার্টেড কবে থেকে ফার্স্ট প্যারাঅলিম্পিক স্টার্ট হয়েছে, এটা হচ্ছে 1960-তে রোমে। 18 টু 25 সেপ্টেম্বরের ভিতরে এই ইয়েতে তারা এই ডিউরেশানে এটা খেলা হয়েছিল ফার্স্টে। এরপর আমরা দেখব হরিয়ানা, যেহেতু হরিয়ানা হরবিন্দর সিং হরিয়ানার ছেলে ছিল, তাই হরিয়ানার সম্বন্ধে যেহেতু কথা হচ্ছে, সেই জন্য হরিয়ানা একটু করে হরিয়ানা কি একবার হরিয়ানার স্টেটের সম্বন্ধে আমরা একটু জেনে নেব। তার স্টেটহুড হচ্ছে স্টেটহুড হচ্ছে 1 নভেম্বর 1966, এবং ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, গভর্নর হচ্ছে বান্দারু দত্তাত্রেয়া, এবং চিফ মিনিস্টার হচ্ছে মনোহর লাল খট্টার। লেজিসলেচার হচ্ছে ইউনিক্যামেরাল বলতে যাতে আমরা জানি যে শুধুমাত্র লেজিসলেটিভ কাউন্সিল আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। লেজিসলেটিভ কাউন্সিল যেখানে 90খানা সিটস আছে, রাজ্যসভা যেখানে 5খানা সিট আছে, এবং লোকসভা যেখানে 10খানা সিটস আছে, 10খানা সিট আছে। এখানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হরিয়ানা। এরপর আমরা নেক্সট কোয়েশ্চেন দেখব। ফিনটেক সার্ভিসেস প্রোভাইডার পেইউ, পেইউ ইজ সেট টু অ্যাকোয়ার হুইচ ইন্ডিয়ান ফিনটেক কোম্পানি ফর $4.7 বিলিয়ন। ফিনটেক পরিষেবা প্রদানকারী পেইউ কোন ভারতীয় ফিনটেক কোম্পানিকে $4.7 বিলিয়ন অধিগ্রহণ করতে চলেছে? অ্যান্সার কী হবে? বিলডেস্ক। অ্যান্সার হবে বিলডেস্ক। ঠিক আছে, বিলডেস্ককে অ্যাকচুয়ালি ফিনটেক সার্ভিসেস প্রোভাইডার পেইউ কোম্পানি তাকে 4.7 বিলিয়ন দিয়ে ইন্ডিয়াস ফিনটেক কোম্পানি বিলডেস্ককে কিনে নিচ্ছে। এবং এটা হচ্ছে যে বিলডেস্ক, এই যে আমরা যেটা বলছি পেইউ কোম্পানি, এটা অ্যাকচুয়ালি ডাচ কনজিউমার ইন্টারনেট একটা প্রসাস কোম্পানি আছে, যেটা হচ্ছে নেদারল্যান্ডসের একটা কোম্পানি, সেটা কিনা যেটা ইন্টারনেট প্রোভাইড করে, তার আন্ডারে থাকা একটা পেমেন্ট ফিনান্সিয়াল সার্ভিসেসকে প্রোভাইড করে, যেরকম পেটিএমের মতন, সেরকমই পেটিএম ফোনপে এদের মতনই একজন পেইউ একটা একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে। সেটা অ্যাকচুয়ালি কী করছে, তার মুম্বাই বেসড বিলডেস্কের যার হেডকোয়ার্টার্স মুম্বাই, তাকে কিনে নিচ্ছে $4.7 বিলিয়ন দিয়ে, যাতে তারা আরও কিছু ডেভেলপমেন্ট করতে পারে, মানে কি আরও কিছু তারা গ্লোবালি তারা অনলাইন পেমেন্ট সিস্টেমটাকে ভালোভাবে তারা বিস্তারিত করতে পারে। এরপর আমরা দেখব কিছু বিগেস্ট ফিনান্স টেকনোলজিক্যাল কোম্পানিকে কিছু কেনা হয়েছে, কেউ কিনে নিয়েছে। যেমন হচ্ছে পেইউ, আমরা রিসেন্টলি এখন দেখলাম পেইউ, যেটা আগস্ট 2021 কেনা হয়েছে, তাকে পেইউ কিনেছে বিলডেস্ককে কিনে নিয়েছে, এবং সেটা $4,700 মিলিয়ন দিয়ে, এবং সেটা হচ্ছে আগস্ট 2021 কেনা হয়েছে তাকে। এবং স্ন্যাপডিল কী করেছে, ফ্রি চার্জ ইনকে কিনে নিয়েছে, এবং সেটা $400 মিলিয়ন দিয়ে, এবং সেটা 2015 এপ্রিলে কিনেছে। এবং পেইউ আরও একটা কোম্পানিকে কিনে নিয়েছেন, যেটা হচ্ছে সিটরাস পেমেন্ট সলিউশনস, সেটাও একটা ফিনটেক কোম্পানি, তাকে $130 মিলিয়ন দিয়ে তাকে কিনে নিয়েছে, এবং সেটা 2016 সেপ্টেম্বরে কিনে নিয়েছিল। এবং হচ্ছে এবিক্স এবিক্সও একটা কোম্পানি, যেটা কিনা ইটস ক্যাশ এটাও একটা ফিনটেক কোম্পানি, তাকে $124 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছে 2017 মেতে। এবং হচ্ছে পাইন ল্যাবস, যেটা কিনা ক্লিভারকে কিনে নিয়েছে, এবং হচ্ছে $110 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছে, এবং সেটা 2019 মার্চে কিনে নেওয়া হয়েছে তাকে।
এবং পেই এবার আমরা জানবো পেইউ সম্বন্ধে। পেইউ হচ্ছে একটা ফিনটেক কোম্পানি, যেটা বললাম, যেটা হচ্ছে অনলাইন মার্চেন্টসের অনলাইন টেকনোলজিক্যাল, মানে পেটিএম যেরকম, ফোনপে যেরকম আমাদের ইন্ডিয়াতে আছে, সেরকম পেইউও সেরকম একটা ইনটেক কোম্পানি। অ্যাকচুয়ালি একটা ফিনটেক কোম্পানি যেটা ফিনান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করে। এবং এটা হচ্ছে ওনড বাই কিনা ন্যাসপার গ্রুপ। ন্যাসপার্স গ্রুপ হচ্ছে এর ওনার, এবং হচ্ছে ফাউন্ডেড হচ্ছে 2002-তে। ফাউন্ডেড ইয়ার হচ্ছে 2002-তে, এবং এর ফাউন্ডার হচ্ছে জস ভেলেজ। এর ফাউন্ডার হচ্ছে জস ভেলেজ, মার্টিন স্ক্রিম্প স্ক্রিম্প আরজান ব্যাকার, গ্রিগচ ব্রজকি, নিতিন গুপ্তা, শৈলাজ নাগ। এত কিছু ইম্পর্টেন্ট নেই এটা ফাউন্ডারটা। সিইও হচ্ছে লরেন্ট লে মোয়াল, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, লরেন্ট লে মোয়াল, এবং এর হেডকোয়ার্টার্স হচ্ছে হুবডফ, নেদারল্যান্ডস। হচ্ছে নেদারল্যান্ড বেস্ট কোম্পানি, আগেই বলেছিলাম, সেই জন্য নেদারল্যান্ডসের কোম্পানি, নেদারল্যান্ডসের হেডকোয়ার্টার্স। এরপর আমরা দেখব প্রোসাস, যেটা আমরা বলছিলাম যার আন্ডারে অ্যাকচুয়ালি ওই পেইউটা যার আন্ডারে অ্যাকচুয়ালি আছে, সেটাকে আমরা দেখছিলাম এরা হচ্ছে প্রোসাস কোম্পানি। সেটাও একটা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ইন্টারনেট প্রোভাইড করা একটা কোম্পানি, যেটা হচ্ছে সাউথ আফ্রিকান অথবা সাউথ আফ্রিকান, ইউরোপ এদিকে ইন্টারনেটটা প্রোভাইড করে। এবং এর হেডকোয়ার্টার্স হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ডস, এবং এর সিইও হচ্ছে বব ভ্যান ডিজিক, এবং এর চেয়ারম্যান হচ্ছে কুস বেকার। এটা দেখছো, এটা হচ্ছে লোগো তার প্রোসাসের। এরপর হচ্ছে বিল ডেস্ক, যাকে কিনেছে 4.7 বিলিয়ন ডলার দিয়ে। বিল ডেস্ক হচ্ছে একটা ইন্ডিয়ান একটা পেমেন্ট গেটওয়ে কোম্পানি, যেটা মানি ট্রান্সফার, বিল পেমেন্ট, মানে দ্যাট ইজ পেটিএম, ফোনপে এদের মধ্যে কাজ করে। এবং ফাউন্ডেশন ইয়ার হচ্ছে 2000, এবং এর হেডকোয়ার্টার্স হচ্ছে মুম্বাই, এবং এর ফাউন্ডার্স হচ্ছে এম শ্রীনিবাসু, অজয় কৌশল, কার্তিক গণপতি। এবং এর প্রোডাক্টস, দ্যাট ইজ এরা কী কাজ করে অ্যাকচুয়ালি, মানি ট্রান্সফার, বিল পেমেন্ট, এইসব ক্ষেত্রে ইউজ হয়। আমি বলেছিলাম আগে থেকে সেইগুলোই। নেক্সট কোয়েশ্চান দেখব, হুইচ প্লেস ইন ইন্ডিয়া ইজ নোন টু হ্যাভ অল 3 স্পেসিস অফ ক্রোকোডাইলস। ভারতের কোন স্থানে কুমিরের 3টি প্রজাতি আছে বলে জানা যায়? এটা হচ্ছে অ্যান্সার কী হবে, এটা হচ্ছে কেন্দ্রপাড়া। ঠিক আছে, কেন্দ্রপাড়া হচ্ছে ওড়িশার একটা ডিস্ট্রিক্ট, যেখানে 3টে কুমিরের 3টি প্রজাতি আছে বলে জানা গেছে। এবং হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ওড়িশার কেন্দ্রপাড়াই হচ্ছে এমন একটা ডিস্ট্রিক্ট যেখানে হচ্ছে কুমিরের 3টে প্রজাতি পাওয়া গেছে, এবং এটা এখানে পাওয়া যায়। আর হচ্ছে কেন্দ্রপাড়াতে যেসব 3টে প্রজাতি পাওয়া যায়, সেটা হচ্ছে ঘারিয়াল, যার সাইন্টিফিক নেম হচ্ছে গ্রাভিলিস গানগে টিকাস। তার সেকেন্ড হচ্ছে মুগার, যার সাইন্টিফিক নেম হচ্ছে ক্রোকোডাইলাস পালুস ট্রিস। অ্যান্ড নেক্সট হচ্ছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল, যার হচ্ছে সাইন্টিফিক নেম হচ্ছে ক্রোকোডাইলাস পোরোসাস। ঠিক আছে, ক্রোকোডাইলাস পোরোসাস। এমনকি তার আরেকটা ন্যাশনাল পার্ক আছে, ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ইন ওড়িশার ভিতরকণিকা ন্যাশনাল পার্ক, সেখানেও সল্ট ওয়াটার ক্রোকোডাইলস দেখতে পাওয়া যায়। এরপর আমরা দেখব ওড়িশার সম্বন্ধে একটু জেনে নেব। উড়িষ্যার সম্বন্ধে নেব। এইটা হচ্ছে ওড়িশা, দেখতে পাচ্ছ। এবং হচ্ছে তার স্টেট রুল হচ্ছে অ্যাকচুয়ালি তাকে স্টেট হিসাবে ঘোষিত করা হয়েছিল 1 এপ্রিল 1936-এ। এবং এই দিনটাকে 1 এপ্রিলটাকেই অ্যাকচুয়ালি উৎকলা দিবস হিসাবে পালন করা হয়। এবং ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি অফ ওড়িশা হচ্ছে ভুবনেশ্বর। ডিস্ট্রিক্টস হচ্ছে 30খানা জেলা আছে। এবং তারপরে হচ্ছে গভর্নর হচ্ছে গণেশীলাল, চিফ মিনিস্টার হচ্ছে নবীন পটনায়ক, লেজিসলেচার হচ্ছে ইউনিক্যামেরাল, দ্যাট ইজ লেজিসলেটিভ কাউন্সিল আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। এবং লেজিসলেটিভ কাউন্সিলে 147খানা সিটস আছে। লোকসভাতে 21খানা সিটস আছে, এবং রাজ্যসভাতে 10খানা সিটস আছে। আর ওড়িশায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস ইন ওড়িশাতে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস হচ্ছে কোনার্ক সান টেম্পল, যেটা 1984-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এবার আমরা নেক্সট কোয়েশ্চন দেখব, হুইচ অফ দ্য ফলোয়িং উইন্স গোল্ড ইন ব্যাডমিন্টন ইন টোকিও অলিম্পিক্স 2021 টোকিও প্যারাঅলিম্পিকে ব্যাডমিন্টনে সোনা জিতেছে নিচের কোনটি যেসব অপশানগুলো দেওয়া আছে তাদের মধ্যে কোনটি ব্যাডমিন্টনে সোনা জিতেছে রিসেন্টলি টোকিও প্যারাঅলিম্পিক্স 2021-এ? অ্যাকচুয়ালি অ্যান্সার কী হবে, প্রমোদ ভাগত হবে অ্যান্সার।
অ্যাকচুয়ালি প্রমোদ ভাগত অ্যাকচুয়ালি তার যেটা হচ্ছে প্রমোদ ভাগত স্যাটারডেতে তার একটা খেলা ছিল। স্যাটারডেতে তার একটা খেলা ছিল, শনিবার তার একটা খেলা ছিল। শনিবার তার একটা খেলা ছিল কার বিরুদ্ধে? সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনের ড্যানিয়েল বেটওয়েলের বিরুদ্ধে। এবং সেখানে তাকে হারিয়ে দিয়ে এবং তাকে গোল্ড মেডেলটা তার নামে মানে কি প্রমোদ ভাগত জিতে নেয়। এবং এটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট মেডেল ইন ব্যাডমিন্টন অ্যাট দ্য প্যারাঅলিম্পিক্স গেমস। প্যারাঅলিম্পিক্সের ইতিহাসে, ইন্ডিয়ার ইতিহাসে ফার্স্ট মেডেল এটা হচ্ছে প্রমোদ ভগত জিতেছে। এবং এটা হচ্ছে এবং প্রমোদ ভগতের এটা হচ্ছে 45 ইন্টারন্যাশনাল মেডেলস। এবং হচ্ছে যার মধ্যে 4খানা হচ্ছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেলস আছে, এবং একটা গোল্ড এবং একটা ব্রোঞ্জ হচ্ছে ইন 2018 এশিয়ান প্যারা গেমস। 2018 এশিয়ান প্যারা গেমসে একটা গোল্ড এবং একটা ব্রোঞ্জও জিতেছিল। সে অ্যাকচুয়ালি তার কেরিয়ারটা স্টার্ট করেছিল সে অ্যাকচুয়ালি তার কেরিয়ারটা স্টার্ট করেছিল অ্যাজ আ ব্যাডমিন্টন কোচ হিসাবে। সে তার একটা ব্যাডমিন্টনের প্রশিক্ষক হিসাবে সে কেরিয়ারটা স্টার্ট করতে চেয়েছিল। বাট 2019-এর টোকিও অলিম্পিক্সের প্যারা অলিম্পিক্সের কোয়ালিফিকেশনের জন্য সে এবার সেটা ছেড়ে দিয়ে তার পুরো ফোকাস দেয় তার খেলার প্রতি। এবং 2019-এ সে অ্যাকচুয়ালি অর্জুন অ্যাওয়ার্ড এবং বিজু পট্টনায়ক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন স্পোর্টস ইন্ডিয়ার জন্য সে পায় দুটো অ্যাওয়ার্ড 2019-এ, অর্জুন অ্যাওয়ার্ড এবং বিজু পট্টনায়ক অ্যাওয়ার্ড। এটা হচ্ছে ওড়িশায় দেওয়া হয় বিজু পট্টনায়ক অ্যাওয়ার্ড, আর এটা তো অর্জুন অ্যাওয়ার্ড আমরা জানি। এবার হচ্ছে এই যে ইন্ডিয়াতে যে ইভেন্টসে অ্যাকচুয়ালি প্রমোদ ভাগত ইনি হচ্ছেন প্রমোদ ভাগত, ঠিক আছে। অ্যাকচুয়ালি ইনি যে ইভেন্টে অ্যাকচুয়ালি খেলেছিলেন বা যে ইভেন্টে খেলে গোল্ড জিতেছেন, যেটা হচ্ছে মেন্স সিঙ্গেলস SL3 ইভেন্ট, ওই ইভেন্টেই ইন্ডিয়ার আরেকজন যে ব্রোঞ্জ জিতেছে সেটা হচ্ছে মনোজ সরকারি ওই ইভেন্টেই ব্রোঞ্জ জিতেছে। এবং সে কাকে হারিয়েছে? সে হচ্ছে জাপানের দাইসুকে ফুজিহারাকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। তার মানে একই ইভেন্টে মেন সিঙ্গেল SL3 ইভেন্টে ইন্ডিয়ার দুটোই এসছে, গোল্ডও এসছে, ব্রোঞ্জও এসছে। এবার আমরা রিসেন্ট দেখব ইন্ডিয়ার প্যারাঅলিম্পিক্সে টোটাল কটা মেডেল হলো বা কটা পদক হয়েছে। এটা হচ্ছে গোল্ড জিতেছে 4টে, সিলভার 7টা, ব্রোঞ্জ 7টা, টোটাল 17খানা মেডেলস এসছে। নেক্সট কোয়েশ্চন দেখব, হোয়ার ওয়াজ দ্য নেভাল এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আলজেরিয়া কন্ডাক্টেড রিসেন্টলি? সম্প্রতি ভারত ও আলজেরিয়ার মধ্যে নৌমহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অ্যান্সার কী হবে? মেডিটেরিয়ান সি, যেটা হচ্ছে কোস্ট অফ মেডিটেরিয়ান সিতে কোস্ট অফ অ্যালজেরিয়ার কোস্টে ওটা মানে কি এই এক্সারসাইজটা, এই নৌমহড়াটা ঘটেছিল। অ্যাকচুয়ালি রিসেন্টলি নেভাল ফোর্সেস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার নৌবাহিনী এবং হচ্ছে আলজেরিয়ার নৌবাহিনী, তারা একটা এটা হচ্ছে তাদের মধ্যে প্রথম একটা নেভাল এক্সারসাইজ ঘটলো, নৌমহড়া ঘটলো ইন্ডিয়ান নৌবাহিনীর সঙ্গে এবং আলজেরিয়ান নৌবাহিনীর। এবং এটা হচ্ছে কোথায় ঘটেছে? আমরা আগে থেকেই বলেছি যে মেডিটেরিয়ান সিতে কোস্ট অফ আলজেরিয়ার কোস্টে ঘটেছিল, এটা ঘটেছিল। ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করেছিল ফ্রিগেট INS দাবার এবং নেভাল শিপ, এবং হচ্ছে আলজেরিয়া থেকে যে নেভাল শিপটা ছিল সেটা হচ্ছে ANS যে এজাত জের, যারা এই দুটো মিলে তারা নৌমহড়াটা অনুষ্ঠিত হয়েছিল সেখানে। এবং এই এক্সারসাইজের মূল লক্ষ্য ছিল দুটো দেশের মধ্যে যাতে সম্পর্কটা ভালো হয়। এই হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, এই যে মেডিটেরিয়ান সি, এটা হচ্ছে আলজেরিয়া। এই কোস্ট অফ গার্ডে এই কোস্টেই হয়েছিল ইয়েটা। মেডিটেরিয়ান সি এর ইয়েগুলো দেখো, টুনিসিয়া, লিবিয়া, ইজিপ্ট, সিরিয়া, ইসরায়েল, লেবানন, এইসব এখানে আছে পাশে, ঠিক আছে। এগুলো স্পেন, ফ্রান্স, ইটালি, এইসব স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া, মন্টেনেগ্রো, অ্যালবেনিয়া, গ্রিস, ইউরোপের দেশ কিছু আছে আর আফ্রিকার দেশ কিছু আছে, এইগুলো মেডিটেরিয়ান সিকে পুরো কভার করে থাকে। এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, এটা জেনে রাখবে মেডিটেরিয়ান সিটা। এরপর হচ্ছে আমরা অ্যালজেরিয়ার সম্বন্ধে জানবো। অ্যালজেরিয়ার ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি হচ্ছে অ্যালজিয়ার্স এবং অ্যালজেরিয়ার কারেন্সি হচ্ছে অ্যালজেরিয়ান
অ্যালজেরিয়ান দিনার। এই হচ্ছে অ্যালজেরিয়া কোথায় আমরা দেখে নিয়েছি। এবারে হচ্ছে আমরা যেহেতু ইন্ডিয়ান নেভি নৌবাহিনী নিয়ে কথা করছি, একবার নৌবাহিনী নিয়ে কি জেনে নিই একবার। নৌবাহিনী যার হচ্ছে ফাউন্ডেড হয়েছিল 26 জানুয়ারি 1950-তে, তার হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি। তার 4 ডিসেম্বর এভরি ইয়ার, প্রতি বছর 4 ডিসেম্বরকে আমরা নেভি ডে হিসাবে পালন করে থাকি। এবং হচ্ছে কমান্ডার ইন চিফ ইন নেভি, ইন্ডিয়ান নেভির কমান্ডার ইন চিফ হচ্ছে আমাদের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এবং হচ্ছে চিফ অফ নেভাল স্টাফ বা যাকে সিএনএস বলা হয়, চিফ অফ নেভাল স্টাফের যে হেড তাকে বলা হচ্ছে অ্যাডমিরাল করমবীর সিং, তিনি হচ্ছেন অ্যাডমিরাল করমবীর সিং। এবং হচ্ছে এই নৌবাহিনীর 3টে কমান্ডস থাকে, 3টে কমান্ডস আছে। একটা হচ্ছে ওয়েস্টার্ন নেভাল কমান্ড, যার হেডকোয়ার্টার্স হচ্ছে মুম্বাই। আর হচ্ছে সেকেন্ড হচ্ছে ইস্টার্ন নেভাল কমান্ড, যার হেডকোয়ার্টার্স হচ্ছে বিশাখাপত্তনম। আর একটা লাস্ট কমান্ড হচ্ছে সাউথার্ন নেভাল কমান্ড, যার হেডকোয়ার্টার্স হচ্ছে কোচি। এবার আমরা কিছু জেনে নেব কিছু বাইল্যাটারাল এক্সারসাইজ, কিছু ইম্পর্টেন্ট বাইল্যাটারাল এক্সারসাইজ। এবং এমনই তো ভারতের সঙ্গে অনেকেরই বাইল্যাটারাল এক্সারসাইজ হয়, মহড়া হয়। তো তাদের মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট দেশের বাইল্যাটারাল এক্সারসাইজগুলো আমরা জেনে নেব। 1 নম্বর হচ্ছে সম্প্রীতি হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে হয়। তারপর হচ্ছে মিত্র শক্তি, যেটা ইন্ডিয়ার শ্রীলঙ্কার মধ্যে হয়। তারপর হচ্ছে মৈত্রী এক্সারসাইজ, যেটা ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ডের মধ্যে হয়। তারপর হচ্ছে বজ্রপ্রহার, যেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইউএসের মধ্যে হয়। তারপর হচ্ছে যুদ্ধ অভ্যাস, যেটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইউএসের মধ্যে হয়। শক্তি এক্সারসাইজ ইন্ডিয়ান ফ্রান্স। ধর্ম গার্ডিয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ান জাপান। সৌর্য কিরণ, এটা হচ্ছে ইন্ডিয়ান নেপাল। তারপরে হ্যান্ড ইন হ্যান্ড এক্সারসাইজ, এটা হচ্ছে ইন্ডিয়ান চায়না। সিমবেক্স, এটা হচ্ছে ইন্ডিয়ান সিঙ্গাপুর। শক্তি এক্সারসাইজ ইন্ডিয়ান ফ্রান্স। কোরপ্যাট ইন্ডিয়ান থাইল্যান্ডের মধ্যে হয়। এইসব কিছু ইম্পর্টেন্ট এক্সারসাইজগুলো জেনে রাখবো আমরা। তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দেখবো, ইন্ডিয়ার সায়েন্স প্যাক্ট ফর কোঅপারেশন ইন ডেভেলপমেন্ট অফ এয়ার লঞ্চড ইউএভি দ্যাট ইজ আনআর্মড ভেহিকল, ইউএভি উইথ হুইচ কান্ট্রি? ভারত কোন দেশের সাথে বায়ুচালিত ইউএভি উন্নয়নে সহযোগিতার জন্য চুক্তি স্বাক্ষর করেছে? ঠিক আছে, এটা হচ্ছে কী হবে অ্যান্সার, এটা হবে ইউএসএ। ঠিক আছে, অ্যান্সার হবে ইউএসএ। অ্যাকচুয়ালি কী হয়েছে, রিসেন্টলি আমাদের ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে যে ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে। এবং যার ফলে তারা জয়েন্টলি তারা একসঙ্গে তারা এয়ার লঞ্চড আনম্যানড এরিয়াল ভেহিক্যাল দ্যাট ইজ এএল ইউএভি একটা ডেভেলপমেন্ট করতে চলেছে, মানে ডেভেলপ করতে চাইছে মিনিস্ট্রির আন্ডারে, যেটা ফ্রাইডেতে শুক্রবারে সেটা কিনা ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে। এবং এই প্যাক্টটা কাদের মধ্যে সাইন হয়েছে? মিনিস্ট্রি অফ ডিফেন্স এবং হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের মধ্যে। ঠিক আছে, এবং এমন না যে শুধুমাত্র এই এগ্রিমেন্টে ইউএসের সাথে প্যাকলে হয়েছে, এর আগেও কিছু ইম্পর্ট্যান্ট এগ্রিমেন্ট আমাদের ডিফেন্স রিলেটেড, যেটা কিনা আমাদের ইউএসের সাথে সাইন হয়েছে, যেটা এগ্রিমেন্ট। যেমন হচ্ছে তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট এগ্রিমেন্টগুলো, ফার্স্টে হচ্ছে লেমোয়া এগ্রিমেন্ট, যার ফুল ফর্ম হচ্ছে লজিস্টিক্স এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট, যেটা হচ্ছে 2016-এ সাইন হয়েছিল। যেটার দ্বারা কি হয়েছে, দুটো দেশই যে কোনো সময়ে তারা তাদের নেভাল বেসটা বা যে কোনো বেস তারা ইউজ করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে 2 নম্বর হচ্ছে কমকাসা, এর ফুল ফর্ম হচ্ছে কমিউনিকেশনস কম্প্যাটাবিলিটি অ্যান্ড সিকিউরিটি এগ্রিমেন্ট, যেটা 2018-এ এসছে, যেটা 2018-এ সাইন করা হয়েছিল এবং এর দ্বারাও সেই মিলিটারির মধ্যে কোঅপারেশনের জন্য সাইন করা হয়েছিল। এবং নেক্সট হচ্ছে এই লাস্ট ইয়ার অক্টোবরে একটা সাইন করা হয়, একটা এগ্রিমেন্ট সাইন করা হয়, যার নাম হচ্ছে বেকা, যেটা হচ্ছে বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট। এগুলো 3টে এগ্রিমেন্ট খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু ইউএসএ একটা ইম্পর্ট্যান্ট কান্ট্রি, তাদের সঙ্গে এগ্রিমেন্ট হচ্ছে, মানে এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা ডাটা, যেটা মনে রাখতে হবে আমাদের। এবার আমরা ইউএসএ সম্বন্ধে জানবো একটু। ইউএসএ আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউএসএ, তার একটা পার্ট এখানে আলাস্কা, এটা ঠিক আছে। এখানে হচ্ছে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস, সব এই পার্টেই আছে। এটা হচ্ছে আলাস্কা। এবার হচ্ছে আর ইউএসের ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, যার কারেন্সি হচ্ছে ইউএস ডলার, আমরা জানি। প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। লেজিসলেচার হচ্ছে কংগ্রেস, তার লেজিসলেচারকে কংগ্রেস বলা হয়। আমরা যখন সনদ বলি আমাদের পার্লামেন্টকে, তাই পার্লামেন্টকে কংগ্রেস বলা হয়, এটা জেনে রাখতে হবে। তারপর হচ্ছে যে আমরা বলছি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল দ্যাট ইজ ইউএভি বলছি, সেটা অ্যাকচুয়ালি কী? সেটা অ্যাকচুয়ালি ড্রোন আমরা ইউজ করি, যেটা আমরা ড্রোন হিসাবে জানি, সেটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি আনম্যানড এরিয়াল ভেহিক্যাল।
অ্যাকচুয়ালি একটা এয়ারক্রাফট যেখানে কোনো মানুষ থাকবে না, পাইলট থাকবে না, প্যাসেঞ্জার্স থাকবে না, ঠিক আছে, যেটা কিনা নিচ থেকে থেকে আমাদের কন্ট্রোল করে এটা চালাতে হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ইউএভি, আনম্যান্ড এরিয়াল ভেহিকল। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখবো, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ হ্যাজ বিন নেমড দ্য ওয়ার্ল্ড সেফেস্ট সিটি অ্যাজ পার আ রিসেন্ট স্টাডি বাই দ্য ইআইইউ, দ্যাট ইজ ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক গবেষণায় নিচের কোন শহরটিকে বিশ্বের নিরাপদ শহর হিসাবে ঘোষণা করা হয়েছে, মানে সব থেকে নিরাপদ শহর হিসাবে ঘোষণা করা হয়েছে কোন শহরটিকে? এটা হচ্ছে অ্যান্সার কী হবে না, কোপেনহ্যাগেন, ডেনমার্কের ক্যাপিটাল। কোপেনহ্যাগেন ডেনমার্কের ক্যাপিটালকে সব থেকে নিরাপদ শহর হিসাবে ঘোষণা করা হয়েছে। ডেনমার্কের ক্যাপিটাল এটা, এবং এটা ঘোষণা করেছে ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট 60টা সিটিতে, 60টা ইম্পর্ট্যান্ট সিটির মধ্যে তারা এইসব সেই এই অ্যাকচুয়ালি এই যে গবেষণাটা চালিয়েছে, এই যে গবেষণাটা চালিয়েছে, এবং সেটা হচ্ছে 76খানা ইন্ডিকেটার্সের উপর ডিপেন্ড করে, যার মধ্যে কভারিং ডিজিটাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার, পার্সোনাল, এনভায়রনমেন্টাল সিকিউরিটি, এইসবের উপর ডিপেন্ড করে তারা 76খানা ইন্ডিকেটার্স উপরে তারা মানে বিষয় নিয়ে 76খানা বিষয়ের উপরে তারা এটা গবেষণা করেছে, এবং যার টোটাল স্কোর ছিল 100। ঠিক আছে, যার মধ্যে ডেনমার্কের ক্যাপিটাল কোপেনহাগেন ফার্স্ট হয়েছে, এবং সেকেন্ড র্যাঙ্কে আছে কানাডার টরন্টো, এবং থার্ড র্যাঙ্কে আছে সিঙ্গাপুর, এবং হচ্ছে 56.1 এবং হচ্ছে 54.4 পয়েন্টস নিয়ে টপ 50 লিস্টের মধ্যে আমাদের মুম্বাই এবং নিউ দিল্লি চান্স পেয়েছে টপ 50 লিস্টে। এবং আমরা ডেনমার্কের সম্বন্ধে জেনে নেবো একটু। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডেনমার্ক, এটা হচ্ছে ডেনমার্ক, এইটা হচ্ছে ডেনমার্ক, এটা হচ্ছে ডেনমার্ক, এদিকে একটা পার্ট আছে ডেনমার্ক। অ্যাকচুয়ালি আমরা যা কনস্টিটিউশনালি অ্যাকচুয়ালি সাংবিধানিকভাবে অ্যাকচুয়ালি ইউনিটারি স্টেট, কিন্তু এটা অ্যাকচুয়ালি প্রপার ডেনমার্ক, মানে এই প্রপার ডেনমার্ক প্লাস আরও দুটো অটোনোমাস টেরিটরিজ নিয়ে অ্যাকচুয়ালি গঠিত, যেটা অটোনোমাস টেরিটরিজগুলো নর্থ আটলান্টিক ওশিয়ানে অবস্থিত। এক নম্বর একটা হচ্ছে ফারওয়ে আইল্যান্ডস, আর একটা হচ্ছে গ্রিনল্যান্ড, এই দুটো নিয়ে এই দুটো আইল্যান্ড আর প্লাস ডেনমার্ক এর প্রপার যে আইল্যান্ডটা সেটাকে পুরো নিয়ে পুরো হচ্ছে ডেনমার্ক গঠিত, এবং যার ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে কোপেনহ্যাগেন, এবং কারেন্সি হচ্ছে ডেনিশ ক্রোন। এবার আমরা জানবো ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, ইআইইউ, এটা কি? অ্যাকচুয়ালি যার ফাউন্ডেড হয়েছিল 1946-এ, এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, ইংল্যান্ডের লন্ডন, যার ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে রবিন বিউ, এবং এটা শুধুমাত্র যে এমন না যে শুধুমাত্র সেফিয়েস্ট সিটি এটা নিয়ে গবেষণা করে, এমনকি ডেমোক্রেসি ইন্ডেক্স এটাও তারা পাবলিশ করে, গভর্নমেন্ট ব্রডব্যান্ড ইন্ডেক্স এটাও তারা পাবলিশ করে। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখবো, হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ ইজ দ্য মোস্ট সার্ভেলড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, নিচের কোন শহরগুলো পৃথিবীর সবচেয়ে বেশি নজরদারি শহর, মানে কোন শহরে বেশি নজরদারি শহর হিসাবে ঘোষণা করা হয়েছে। নজরদারি শহর বলতে অ্যাকচুয়ালি যে শহরে পার স্কোয়ার মাইলে কতটা সিসিটিভি আছে ওর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এই নজরদারি শহরের র্যাঙ্কটা বা মানে কি স্থির করা হয়, এবং সবথেকে বেশি নজরদারি শহর হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে সেটা হচ্ছে নিউ দিল্লি, এবং হচ্ছে বললাম যেটা সে চিহ্নিত করা হয়। এবং এই যে স্টাডিতে এই গবেষণায় অ্যাকচুয়ালি ভালো ভালো খুব টপ সিটিস, মানে খুব বড় বড় সিটি, বড় বড় শহরগুলোকে নেওয়া হয়েছিল, যেমন হচ্ছে লন্ডন, সাংহাই, সিঙ্গাপুর, নিউ ইয়র্ক, বেজিং, এইসব জিনিসগুলোকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এবং হচ্ছে এই রিপোর্টে পাওয়া গেছে যে নিউ দিল্লিতে সবথেকে বেশি পার স্কোয়ার মাইলে সবথেকে বেশি সিসিটিভি আছে, এবং সেটা হচ্ছে 1826.58খানা সিসিটিভি পার স্কোয়ার মাইলে নিউ দিল্লিতে, এবং হচ্ছে চেন্নাইতে 606.9 সিসিটিভি আছে, 9 সিসিটিভি ক্যামেরা আছে পার স্কোয়ার মাইলে, যার জন্য চেন্নাই থার্ড র্যাঙ্কে আছে, এবং মুম্বাইতে 157.4খানা সিসিটিভি আছে পার স্কোয়ার মাইলে, যার জন্য মুম্বাইয়ের র্যাঙ্ক হচ্ছে 18th র্যাঙ্কে আছে, এবং র্যাঙ্ক 2তে আছে লন্ডন। এবং এই রিপোর্টটা অ্যাকচুয়ালি রিলিজ করে কে বা পাবলিশ করে কে? ইউকে বেসড একটা কোম্পানি কম্পেরিটেক, যেটা একটা যে ফার্ম যেটা কি রিভিউ করে, সেটা তারা একটা রিভিউ টেকনোলজি সার্ভিসেস লাইক ভিপিএন, অ্যান্টিভাইরাস অ্যাপস, এগুলোর উপর রিভিউ করে, কোনটা ভালো কোনটা খারাপ এইগুলোর উপর রিভিউ করে। একটা হচ্ছে ইউকে বেসড একটা কম্পেরিটেক কোম্পানি যেটা এই রিপোর্টটা
পাবলিশ করেছে। এবার হচ্ছে নিউ দিল্লি সম্বন্ধে আমরা জানবো একটুখানি। নিউ দিল্লি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ম্যাপে, এটা হচ্ছে নিউ দিল্লির ক্যাপিটাল ফরমেশন, দ্যাট ইজ ক্যাপিটাল হিসাবে তাকে গণ্য করা হয়েছিল 1911-এ। কারণ তার আগে কলকাতা ক্যাপিটাল ছিল, তারপর 1911-এ তাকে নিউ দিল্লিকে ক্যাপিটাল হিসাবে গণ্য করা হয়। তারপরে ইউনিয়ন টেরিটরিতে তাকে ট্রান্সফার করা হয় কবে, 1956-এ। এবং ফরমেশন অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি এবং ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি দ্যাট ইজ এনসিটি হিসাবে কবে আখ্যা দেওয়া হয়, 1 ফেব্রুয়ারি 1992-তে। এটা ফাউন্ডেড করা হয় কে, এটা অ্যাকচুয়ালি ফাউন্ডেড বাই দ্যাট ইজ দিল্লি। দিল্লি এই যে শহরটাকে কে প্রথম গড়িয়েছিল, অং আনং পাল তোমার একটা রাজা ছিলেন আর কি। এবার হচ্ছে তার ক্যাপিটাল হচ্ছে নিউ দিল্লি, লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে অনিল বাইজাল, সিএম হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল, লেজিসলেচার হচ্ছে ইউনিক্যামেরাল দ্যাট ইজ লেজিসলেটিভ কাউন্সিল আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই, লেজিসলেটিভ কাউন্সিলে 70খানা সিটস আছে। আর হচ্ছে লোকসভাতে 77খানা সিটস আছে এবং রাজ্যসভাতে 3খানা সিটস আছে। এই ছিল নিউ দিল্লি বা দিল্লি সম্বন্ধে। এরপর হচ্ছে নেক্সট কোশ্চান দেখব। মেইরাবা লুয়াং মাইসাম হু ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফোর্স। সম্প্রতি খবরে দেখা মেইরাবা লুয়াং মাইসাম কোন খেলার সঙ্গে যুক্ত? এটাকে অ্যান্সার কী হবে, ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। ইনি হচ্ছে মণিপুরের একজন বাসিন্দা, মণিপুরের একজন ছেলে যে কিনা 18 বছর এখনও পর্যন্ত হয়েছিল না। রিসেন্টলি 18 বছর হয়ে যাওয়ার পর তিনি কিনা ইউএনএক্স ল্যাটভিয়া ইন্টারন্যাশনাল ফিউচার সিরিজ ব্যাডমিন্টনে এবং পার্টিসিপেট করে, যেটা হচ্ছে জ্যালভিয়াতে হয়। জ্যালভিয়া হচ্ছে ল্যাটভিয়ার একটা শহর, তারপর সেখানে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়, যেটা হচ্ছে সিনিয়রদের জন্য হয়, যেটা 18 ইয়ার্স অ্যাবাভ 18 তার জন্য। কারণ সে এতদিন তো আন্ডার 18-এ খেলতো, আন্ডার 18 ব্যাডমিন্টন ফেডারেশনে খেলতো, কিন্তু এখন ব্যাডমিন্টন কম্পিটিশন টুর্নামেন্টে খেলতো। এখন হচ্ছে যেহেতু 18 হয়ে গেছে, তাই জন্য সে সিনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সে খেলতে শুরু করে এবং সে ফার্স্ট আর ডেবিউটেই সে তার মানে কী বলবো ফার্স্ট হয়ে যায়, ডেবিউটেই সে উইন হয়, মানে সে চ্যাম্পিয়ন হয়ে যায়, ডেবিউটেই সে চ্যাম্পিয়ন হয়ে যায়। যার জন্য এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং এটা হচ্ছে এই যে ল্যাটভিয়ান যে ল্যাটভিয়ান ইন্টারন্যাশনাল ফিউচার সিরিজ যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, এটা অর্গানাইজ করেছিল ল্যাটভিয়ান ব্যাডমিন্টন ফেডারেশন। এটা কার সাপোর্টে, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের সাহায্যে এটা হচ্ছে শুরু করেছিল। এবং ইনি হচ্ছে মণিপুরের একজন বাসিন্দা। এই মণিপুর সম্বন্ধে একবার জানবো একটুখানি। মণিপুর হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মণিপুরের ম্যাপ। মণিপুরের অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে কোথায় মণিপুর সেটা হচ্ছে আমরা জানতে পারলাম। এবারে হচ্ছে দেখবো মণিপুরের সঙ্গে অ্যাকচুয়ালি প্রিন্সলি স্টেট ছিল মণিপুর, তার জন্য মণিপুর ইন্ডিয়ার সঙ্গে মার্চ হয়েছে কবে, 15 অক্টোবর 1949-এ। তার ক্যাপিটাল হচ্ছে ইম্ফল, গভর্নর হচ্ছে গণেশন রিসেন্টলি যে অ্যাপয়েন্ট হয়েছে, এবং ওই চিফ মিনিস্টার হচ্ছে এন বীরেন সিং, বিজেপি হচ্ছে রুলিং পার্টি। এবং রাজ্যসভাতে একটা সিট আছে এবং লোকসভাতে 2টো সিটস আছে। এবং হচ্ছে মণিপুরে অবস্থিত লোকটাক লেক হচ্ছে লার্জেস্ট ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন্ডিয়ার লার্জেস্ট ন্যাচারাল ফ্রেশ ওয়াটার লেক। এরপর আমরা নেক্সট কোয়েশ্চন দেখব, হুইচ ইন্ডিয়ান হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অফ এইচএসবিসি। কোন ভারতীয়কে এইচএসবিসি এর একজন স্বাধীন পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে? অ্যাকচুয়ালি অ্যান্সার কী হবে, রজনীশ কুমার। ঠিক আছে, দেখো এখানে মিন্ট একটা রিপোর্ট কভার করেছে এখানে। ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি রজনীশ কুমার। এই যে এইচএসবিসি অ্যাপয়েন্টস ফর্মার এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। অ্যাকচুয়ালি ইনি 2017 থেকে 2020 পর্যন্ত স্টেট ব্যাংকের চেয়ারম্যান হিসাবে কাজ করেছে। এবং তারপর এনাকে এইচএসবিসি এর চেয়ারম্যান হিসাবে এইচএসবিসি এর অডিট কমিটি এবং রিস্ক কমিটিতে নিযুক্ত করা হয়েছে, এবং এশিয়ান এন্টিটির ভিতরে মানে এশিয়ার সাবকন্টিনেন্টের ভিতরে একে নিযুক্ত করা হয়েছে অ্যাকচুয়ালি। এই যে এইচএসবিসি এবং এখন এইচএসবিসির অ্যাকচুয়ালি ফুল ফর্ম হচ্ছে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। ঠিক আছে, এবং হচ্ছে এখন 2017 থেকে 2020 পর্যন্ত যেহেতু রজনীশ কুমার চেয়ারম্যান ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এখন তাহলে এসবিআইয়ের চেয়ারম্যান কে আছেন, সেটা হচ্ছে দীনেশ কুমার খাঁড়া। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে দীনেশ কুমার খাঁড়া
ইজ দ্য চেয়ারম্যান অফ নিউ চেয়ারম্যান অফ এসবিআই। ওকে, এরপর আমরা এইচএসবিসি সম্বন্ধে জানবো। এইচএসবিসি বলতে দ্য হংকং অ্যান্ড সাংঘাই ব্যাংকিং কর্পোরেশন, যার ফার্স্ট এস্টাবলিশড হয়েছিল 3 মার্চ 1865, 156 বছর আগে। এবং এটা হচ্ছে ব্রিটিশ হংকং, যেটা হচ্ছে চায়না অধিকৃত, চায়না অধিকার করে নিয়েছে জোরদার করে। চায়না তাদের মানে কি চায়নার ভিতরে, চায়না টেরিটরির ভিতরে তাকে ঢুকিয়ে নিয়েছে, যেটা কিনা ব্রিটিশের আন্ডারে ছিল। সেই ব্রিটিশ হংকংয়ে 156 বছর আগে 3 মার্চ 1865 এটা ফর্ম হয়েছিল এই ব্যাংকিং ইয়েটা, কর্পোরেশন বা ব্যাংকটা, যার ফার্স্ট ইনকর্পোরেটেড মানে ফার্স্ট চালু হয়েছিল, মানে কাজ করা চালু করেছিল 155 বছর আগে। এটা হচ্ছে 14 আগস্ট 1866, এবং যার ফাউন্ডার হচ্ছে কিনা স্যার থমাস সুদারল্যান্ড, যার হেডকোয়ার্টার্স হচ্ছে অবশ্যই 8 কানাডা স্কোয়ার, লন্ডন, ইংল্যান্ড, ইউকে। এবার নেক্সট কোয়েশ্চান দেখবো, হোয়াট ইজ দ্য স্যাংশনড স্ট্রেংথ অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? ভারতের সুপ্রিম কোর্টে বিচারকদের অনুমোদিত শক্তি কত? দ্যাট ইজ বিচারকদের ক্ষমতা কত বলতে অ্যাকচুয়ালি শক্তি কত বলতে অ্যাকচুয়ালি বিচারকদের স্ট্রেংথ কত, মানে কজন বিচারক থাকতে পারবে অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে। আগে ওই সুপ্রিম কোর্টের অ্যাকচুয়ালি বিচারকের সংখ্যা ছিল 31, এখন এটাকে বাড়িয়ে 34 করা হয়েছে, তাহলে অ্যান্সার হবে এখানে সি, 34। এবার অ্যাকচুয়ালি রিসেন্টলি নতুন 9জন জাজকে অ্যাকচুয়ালি শপথ পাঠ করানো হয়েছে, মানে নিযুক্ত করা হয়েছে সুপ্রিম কোর্টে, যার ফলে ওটা 31 থেকে 33তে ট্রান্সফার হয়ে গেছে। ইনক্লুডিং যদি চিফ জাস্টিসকে ধরা হয় তাহলে টোটাল স্ট্রেংথ হয়ে যাবে 34 নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট। এবং এটা হচ্ছে ইন্ডিয়ার সুপ্রিম কোর্টের হিস্ট্রিতে এটা হচ্ছে ফার্স্ট টাইম হলো যেখানে একসঙ্গে 9জন জাজকে শপথ পাঠ করানো হলো, এবং যার মধ্যে এই 9জন জাজের মধ্যে জাস্টিস নাগারথানা, যিনি কিনা সেপ্টেম্বরের 2027-এ ফার্স্ট ওমেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন, এবং তিনি হবেন কি না জাস্টিস নাগারথানা। সেপ্টেম্বর 2027-এ প্রথম মহিলা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জাস্টিস নাগারথানা। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, এবার আমরা জানবো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সম্বন্ধে, যার এস্টাবলিশড হয়েছিল 1 অক্টোবর 1937, 83 ইয়ার্স এগো, 83 বছর আগে। ঠিক আছে, 83 বছর আগে 1 অক্টোবর 1937 সালে 1 অক্টোবর এটা হচ্ছে আজ 83 বছর আগে এটা স্থাপন হয়েছিল, এবং তখন এটা ডাকা হতো ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া হিসাবে। ঠিক আছে, এবং তারপর 71 বছর আগে এই 28 জানুয়ারি 1950-তে, মানে 28শে জানুয়ারি 1950 সেটাকে সুপ্রিম কোর্টে ট্রান্সফার করে দেওয়া হয়, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া বলা হয়। এবং যার জুরিডিকশন অ্যাকচুয়ালি কার আন্ডারে, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে এটা থাকে, এটা মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, এবং এর লোকেশান হচ্ছে অ্যাকচুয়ালি নিউ দিল্লিতে। জাজ টার্ম লেন্থ, মানে জাজের কত বছরে কাজ করতে পারে, মানে জাজরা হচ্ছে 65 ইয়ার্স অফ এজ, 65 বছর পর্যন্ত, এবং নাম্বার অফ পজিশনস হচ্ছে 34। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হচ্ছে, এটা হচ্ছে মনে রাখতে হবে এন ভি রামানা। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চান দেখবো, হুইচ ইনস্টিটিউশন ইন আ জয়েন্ট ভেঞ্চার উইথ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NDMA হ্যাজ বিল্ট অ্যান অ্যাপ টু প্রেডিক্ট ন্যাচারাল ডিজাস্টার? দ্যাট ইজ, কোন সংস্থা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় কর্তৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়ার জন্য একটি অ্যাপ তৈরি করেছে? এটা কে হবে? এটা হচ্ছে IIT রকি, উত্তরাখণ্ডের IIT রকি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই অ্যাপটা অ্যাকচুয়ালি কী করবে, কোনো ধরো ন্যাচারাল ডিজাস্টার ক্যালামিটিস হলো বা ন্যাচারাল কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে, তার আগে আমরা এই অ্যাপের মাধ্যমে জানতে পেরে যাব যে একটা প্রাকৃতিক দুর্যোগ আসে, তার ফলে আমরা সতর্ক হতে পারবো। ঠিক আছে, এবং কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে, কোন এরিয়াতে কত পরিমাণ বৃষ্টি হবে, এই অ্যাপসের দ্বারা আমরা এটা জানতে পারবো। এবং এই যে অ্যাপসটার যে ডপলার যে র্যাডারটা, এটা মুক্তেশ্বরে, উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে অ্যাকচুয়ালি ইনস্টল করা হয়ে গেছে, ফাংশানিং, মানে তার যে বসানোর যে কাজটা অ্যাকচুয়ালি ওটা স্টার্ট হয়ে গেছে। এবং এটা হচ্ছে সুরকানন্দ দেবীতেও এটা বসানো হবে,
এবার আইআইটি রকি সম্বন্ধে এখন জেনে নিই, যেহেতু আইআইটি রকির সম্বন্ধে আলোচনা করলাম, তাহলে আইআইটি রকির সম্বন্ধে একবার জেনে নিই। এস্টাবলিশড হচ্ছে 1847 স্থাপন করা হয়েছিল। যার ডাইরেক্টর হচ্ছে অজিত কুমার চতুর্বেদী এবং যার লোকেশন হচ্ছে রকি, উত্তরাখণ্ডের রকিতে। এবার যেহেতু এবং এই আইআইটি রকি অ্যাকচুয়ালি ফার্স্ট, আইআইটি রকির রিসার্চাররা মানে গবেষকরা অ্যাকচুয়ালি ফার্স্ট ডিসকভার করেছিল, মানে আমি মেনেছিল আমার জনসমক্ষে যে কি মিলিয়নস অফ ইয়ার্স এগো, মানে কি বহু বছর আগে, বহু মিলিয়নস অফ ইয়ার্স এগো, বহু বছর আগে এখানে এখানে মানে ইন্ডিয়াতেও সি কাউ দেখা যেত এবং এমন সি কাউ দেখা যেত। এটা হচ্ছে আইআইটি রকির গবেষকরা এটা ডেভেলপ করে মানে কি ডিসকভার করেছে। এবং হচ্ছে নেক্সট হচ্ছে আইআইটি রকি প্রাণবায়ু নামে একটা হচ্ছে লো কস্ট একটা ভেন্টিলেটার এই করোনা ভাইরাসের কোভিড-19 সময়, প্যান্ডামিকের সময় একটা লো কস্ট ভেন্টিলেটার যার নাম হচ্ছে প্রাণবায়ু, সেটা ডেভেলপ করেছে আইআইটি রকি। এমনকি আইআইটি রকি রিসেন্টলি উত্তরাখণ্ড ভূকম্প এলার্ট নামে একটা অ্যাপ্লিকেশান ডেভেলপ করেছে। এর উত্তরাখণ্ড সম্বন্ধে আমরা জানি, এটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে উত্তরাখণ্ডের পজিশন ইন ইন্ডিয়া, ভারতে উত্তরাখণ্ড কোথায় অবস্থিত, ওটা হচ্ছে এখানে উত্তরপ্রদেশের পাশে। এই উত্তরাখণ্ড অ্যাকচুয়ালি ফর্মালি নোন অ্যাজ উত্তরাঞ্চল, ঠিক আছে, উত্তরাঞ্চল হিসাবে যাকে আমরা জেনে থাকি, ঠিক আছে, উত্তরাঞ্চল সেটাই হচ্ছে উত্তরাখণ্ড। অ্যাকচুয়ালি উত্তরাখণ্ডকে আমরা অন্য নামেও দেবভূমি নামেও আমরা অ্যাকচুয়ালি জেনে থাকি, দেবভূমি নামেও আমরা অ্যাকচুয়ালি অনেকে রেফার করে দেবভূমি কারণ এখানে প্রচুর হিন্দু টেম্পলস আছে, হিন্দু মন্দির, ঠিক আছে, পিলগ্রিম সেন্টার মানে কি পিলগ্রিমসদের জন্য মানে কি ঘোরাঘুরি পিলগ্রিমসদের জন্য যাতে সেন্টার সেই সব ওইখানে উত্তরাখণ্ডে প্রচুর পরিমাণে আছে, যার জন্য উত্তরাখণ্ডকে দেবভূমিও বলা হয়, ঠিক আছে। যার ফরমেশন হচ্ছে 9 নভেম্বর 2000 ফরমেশন হয়েছিল, দ্যাট ইজ স্টেট হিসাবে ফরমেশন হয়েছিল। এবং যার ক্যাপিটাল হচ্ছে দেরাদুন, এটা হচ্ছে উইন্টার ক্যাপিটাল, এবং হচ্ছে গেরসেন, এটা হচ্ছে সামার ক্যাপিটাল। লার্জেস্ট সিটি হচ্ছে দেরাদুন। গভর্নর হচ্ছে বেবি রানী মৌরিয়া হচ্ছে গভর্নর। চিফ মিনিস্টার হচ্ছে পুষ্কর সিং ধামি। লেজিসলেটর হচ্ছে ইউনিক্যামেরাল, দ্যাট ইজ লেজিসলেটিভ কাউন্সিল আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেই। যে 70 লেজিসলেটিভ কাউন্সিলে 70খানা সিটস আছে, লোকসভাতে 5 সিটস, রাজ্যসভাতে 3 সিটস আছে। এটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার পুষ্কর সিং ধামি রিসেন্টলি কি লঞ্চ করেছে, মুখ্যমন্ত্রী বৎসল্য যোজনা, ঠিক আছে, অনাথ শিশুদের জন্য মুখ্যমন্ত্রী বৎসল্য যোজনা রিসেন্টলি রিলিজ করেছিল। এরপর নেক্সট কোয়েশ্চন দেখব, হুইচ ইন্ডিয়ান নেভার হ্যাজ রিসেন্টলি ডিক্লেয়ার আ ফুড এমার্জেন্সি, কোন ভারতীয় প্রতিবেশী সম্প্রতি খাদ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে? অ্যান্সার কী হবে? শ্রীলঙ্কা। অ্যাকচুয়ালি রিসেন্টলি শ্রীলঙ্কা, যেটা একটা আইল্যান্ড নেশান, আমাদের তামিলনাড়ুর পাশেই অ্যাকচুয়ালি অবস্থিত, বেশি দূর না, ওখানে অ্যাকচুয়ালি রিসেন্টলি ফুড এমার্জেন্সি অ্যান্ড ইকোনমিক এমার্জেন্সি ঘোষণা করেছে, এবং এটা একটা ঘোষণা করেছে। এবং এর ফলে কী হবে অ্যাকচুয়ালি, সেখানে অ্যাকচুয়ালি তার যে কারেন্সির যে ভ্যালুটা, ওটা পরপর অ্যাকচুয়ালি কমতে থাকছে, যার জন্য হচ্ছে সেখানে ইনফ্লেশন শুরু হয়েছে, যার জন্য ওখানে ফুডের যে প্রাইসটা ওটা পরপর বাড়তে থাকছে, যার জন্য ওখানে এই ফুড এমার্জেন্সি অথবা ইকোনমিক এমার্জেন্সি চাপানো হয়েছে। এবং শ্রীলঙ্কা সম্বন্ধে আমরা জানতে চাই, তাহলে শ্রীলঙ্কা সম্বন্ধে জানবো আমরা এখন, যে শ্রীলঙ্কার ক্যাপিটাল হচ্ছে শ্রী জয়াবর্ধনা কোটে, হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল, এবং হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল ক্যাপিটাল হচ্ছে কলম্বো। যার লার্জেস্ট সিটি হচ্ছে কলম্বো, প্রেসিডেন্ট হচ্ছে গোটাবায়া রাজাপাকসা এবং প্রাইম মিনিস্টার হচ্ছে মহিন্দ্রা রাজাপাকসা। যার কারেন্সি হচ্ছে শ্রীলঙ্কান রুপি। এবং এর সিচুয়েশন এবং বাউন্ডারি যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে ইট লাইস ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান, এটা ইন্ডিয়ান ওশিয়ানে অবস্থিত অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ, এটাই পুরোটাই বলা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, এটা পুরোটাই ইন্ডিয়ান ওশিয়ান। এবং হচ্ছে সাউথ ওয়েস্ট অফ দ্য বে অফ বেঙ্গল, এটা বে অফ বেঙ্গল, সাউথ ওয়েস্ট অফ দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড সাউথ ইস্ট অফ দ্য আরাবিয়ান সি, এটা হচ্ছে আরাবিয়ান সি। এটা হচ্ছে দেখো বে অফ বেঙ্গল, এটা হচ্ছে আরাবিয়ান সি, সাউথ অফ, এটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরাবিয়ান সি, সাউথ ওয়েস্ট অফ দ্য আরাবিয়ান সি, ঠিক আছে, আরাবিয়ান সি। অ্যান্ড ইট ইজ সেপারেটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ার থেকে দেখো সাবকন্টিনেন্টটা গালফ অফ মান্নার, দেখো গালফ অফ মান্নার এবং পাল্ক স্ট্রেটের দ্বারা এটা হচ্ছে পাল্ক স্ট্রেটের দ্বারা এটা বিচ্ছিন্ন করা হয়েছে। তোর ইন্ডিয়া থেকে এটা বিচ্ছিন্ন হয়ে আছে,
ঠিক আছে। এবার আমরা নেক্সট কোয়েশ্চান দেখব, সুপারটেক টুইন টাওয়ার কেস হুইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্টেট। সুপারটেক টুইন টাওয়ার কেস যা সম্প্রতি সংবাদে দেখা গিয়েছিল কোন রাজ্যের সাথে যুক্ত? এটা হচ্ছে অ্যান্সার কী হবে না, উত্তরপ্রদেশ। রিসেন্টলি অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছে যে সেই সুপারটেক টুইন টাওয়ারকে অ্যাকচুয়ালি ইললিগেলি এটা বানানো হয়েছে এবং সেটাকে এবং ইললিগেলি বানানো হয়েছে এবং এটা নয়ডাতে বানানো হয়েছে, উত্তরপ্রদেশের নয়ডাতে বানানো হয়েছে এবং এটাকে তাড়াতাড়ি ডেমোলিশনের জন্য মানে ভেঙে দেওয়ার জন্য এটাকে অর্ডার দেওয়া হয়েছে, যার জন্য এখানে একটা ইউপি চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ এখানে একটা ইনকোয়ারি টিম গঠন করেছে এবং যেখানে তাদেরকে বলা হয়েছে স্ট্রিক্ট অ্যাকশান নিতে, এই যে যারা দোষী অফিসার তাদের উপর স্ট্রিক্ট অ্যাকশান নিতে, যাতে টুইন টাওয়ার কেসটা ধরা পড়ে, গুইলটি অফিসারদের ধরা পড়ে। এবং এই চিফ মিনিস্টার বলেছে গুইলটি পার্সনসদের ক্রিমিনাল কেসও দিতে। এবং ইউপি সম্বন্ধে আমরা যেমন জানবো, ইউপির হচ্ছে এই দেখো এটা হচ্ছে লোকেশান ইউপির, যার স্টেটহুড জাতি স্টেট হিসাবে এটাকে করেছে 24 জানুয়ারি 1950-তে। ক্যাপিটাল হচ্ছে লখনৌ, লার্জেস্ট সিটি হচ্ছে কানপুর, গভর্নর হচ্ছে আনন্দীবেন পাটেল, সিএম হচ্ছে যোগী আদিত্যনাথ। লেজিসলেচার হচ্ছে এটা হচ্ছে বাইক্যামেরাল, ঠিক আছে, যার মানে হচ্ছে এখানে লেজিসলেটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুটোই আছে এবং হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিলে 100খানা সিটস আছে এবং অ্যাসেম্বলিতে 403খানা সিটস আছে এবং রাজ্যসভাতে 31খানা সিটস আছে এবং লোকসভাতে 80খানা সিটস আছে। এটা হচ্ছে ইউপির সম্বন্ধে জানলাম। এবং ইউপিতে যেসব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসগুলো আছে সেগুলো হচ্ছে তাজমহল, যেটা 1983-তে তাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তারপর হচ্ছে আগ্রা ফোর্ট, যেটা 1983-তে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। তারপর হচ্ছে ফতেপুর সিক্রি, যেটা হচ্ছে 1986-এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইটসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। নেক্সট কোয়েশ্চন দেখব, ইন্ডিয়ান নেভি হ্যাজ আন্ডারটেকেন আ জয়েন্ট এক্সারসাইজ উইথ হুইচ কান্ট্রি ইন গালফ অফ আদিন নিয়ার ইয়েমেন। মানে ইয়েমেনের কাছে এডেন উপসাগরে কোন দেশের সঙ্গে ভারতীয় নৌবাহিনী একটি যৌথ মহড়া শুরু করেছে? অ্যান্সার কী হবে, জার্মানি। ঠিক আছে, অ্যাকচুয়ালি কী হয়েছে, ইন্ডিয়ার নৌবাহিনী এবং জার্মানির নৌবাহিনী তারা একটা জয়েন্ট এক্সারসাইজ করছে গালফ অফ আদিন, ইয়েমেনের কাছে গালফ অফ আদিনে তারা একটা জয়েন্ট এক্সারসাইজ করছে এবং এটা হচ্ছে একটা এবং এটাতে যারা ইন্ডিয়ান নেভি থেকে যারা পার্টিসিপেট করেছে সেটা হচ্ছে ফ্রিগেট আইএনএস ত্রিকান্ত এবং জার্মানের ফ্রিগেট ব্যারেন, এরা হচ্ছে গালফ অফ আদিনে এরা পার্টিসিপেট করেছে এবং আইএনএস শ্রীকান্ত কারেন্টলি কোথায় ডিপ্লয়েড থাকে, গালফ অফ আদিনে। এবার আমরা জার্মানির সম্বন্ধে জানবো। জার্মানি, যার ক্যাপিটাল এবং লার্জেস্ট সিটি হচ্ছে বার্লিন, কারেন্সি হচ্ছে ইউরো এবং লেজিসলেচার দ্যাট ইজ আপার হাউসকে বলা হয় বুন্দেস র্যাট এবং লোয়ার হাউসকে বলা হয় বুন্দেস ট্যাক। ঠিক আছে, এই যে জার্মানি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে জার্মানি, যার হচ্ছে ক্যাপিটাল সিটি এবং লার্জেস্ট সিটি অ্যান্ড ক্যাপিটাল হচ্ছে বার্লিন। ঠিক আছে, এবং জার্মানি জানলাম। এবার আমরা ইমেন জানবো। ইমেন, যার ক্যাপিটাল হচ্ছে সানা ডিজিওর বলতে অ্যাকচুয়ালি মানে কি, ডিজিওর বলতে অ্যাকচুয়ালি ডিজিওর সানা ক্যাপিটাল, সানা এবং আদিন হচ্ছে টেম্পোরারি ক্যাপিটাল ইন এক্সাইল এবং ক্যাপিটাল ইন এক্সাইল কোথায়, রিয়াদ, প্রেসিডেন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। লার্জেস্ট সিটি হচ্ছে সানা, কারেন্সি হচ্ছে ইয়েমেনি রিয়াল এবং পার্লামেন্টকে বলা হচ্ছে ডিজিওর এবং সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলকে বলা হচ্ছে ডি ফ্যাক্টো। এটা হচ্ছে ইমেন, এই এরিয়াটাকে, এটাই হচ্ছে ইমেন। ঠিক আছে, ইমেন, এটা হচ্ছে ওমান, এটা হচ্ছে সৌদি আরবিয়া, এটা হচ্ছে ইউএই। ঠিক আছে, এরপর আমরা দেখব নেক্সট কোয়েশ্চেন, হুইচ রেসিং ড্রাইভার ওন দ্য ফর্মুলা 1 বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট। কোন রেসিং ড্রাইভার ফর্মুলা 1 বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট জিতেছে? এটার অ্যান্সার কী হবে, ম্যাক্স ভার্স্টাপেন।
অ্যাকচুয়ালি রেডবুল ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন হচ্ছে একটা রেডবুল ড্রাইভার, সে কিনা বেলজিয়াম যে গ্র্যান্ড প্রিক্স অ্যাকচুয়ালি যে ফর্মুলা ওয়ান কম্পিটিশন চলছিল সেখানে তিনি ফার্স্ট হয়েছেন। ঠিক আছে, এবং বেলজিয়ামের এটা হচ্ছে এই যে ভার্স্ট্যাপেনের ভার্স্ট্যাপেনের এটা হচ্ছে সিক্সথ উইন অফ দ্য সিজন, এই সিজনে তার 6 নম্বর এটা একটা জয়। ঠিক আছে, এবং কিন্তু তার ক্যারিয়ারের অ্যাকচুয়ালি তার কেরিয়ারে তার লাইফে এটা হচ্ছে 16th উইন। এরপর নেক্সট কোয়েশ্চান দেখব, টিচার্স ডে ইজ সেলিব্রেটেড অন হুইচ ডে? শিক্ষক দিবস কোন দিনে পালিত হয়? 8 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 7 সেপ্টেম্বর অ্যান্ড 6 সেপ্টেম্বর। এটা হচ্ছে 5 সেপ্টেম্বর। ঠিক আছে, ইনি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, দেখতে পাচ্ছি আমরা। অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি টিচার্স ডেটা সেলিব্রেট করা হয় সেপ্টেম্বর 5-এ টু মার্ক দ্য বার্থডে অফ দ্য কান্ট্রিজ ফর্মার প্রেসিডেন্ট, স্কলার অ্যান্ড ফিলোজফার, ভারতরত্ন অ্যাওয়ার্ডি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, who was born on this day in 1880। 5th সেপ্টেম্বর 1880-তে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি কী ছিলেন, ইন্ডিয়ার ফর্মার প্রেসিডেন্ট ছিলেন। তাই এমনকি ভারতরত্নও পেয়েছিলেন অ্যাওয়ার্ডি, ভারতরত্নও পেয়েছিলেন। এমনকি একজন দার্শনিকও ছিলেন। ঠিক আছে, তার জন্মদিনের দিন, তার বার্থডের দিনে, জন্মদিনের দিনই আমাদের টিচার্স ডে পালন করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড টিচার্স ডে পালিত করা হয় অক্টোবর 5-এ। ওয়ার্ল্ড টিচার্স ডে সেলিব্রেট করা হয় অক্টোবর 5-এ, কিন্তু প্রতিটা দেশ বিভিন্নভাবে তাদের টিচার্স ডে পালন করে। আমাদের ইন্ডিয়াতে 5 সেপ্টেম্বর টিচার্স ডে পালন করা হয়। তো কালকে টিচার্স ডে, তো তার জন্য হ্যাপি টিচার্স ডে। আর একটা কথা যেটা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলে গেছেন, দ্য ট্রু টিচার্স আর দোজ হু হেল্প আস থিংস ফর আওয়ার সেলস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।